রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কোচিং সেন্টার, সন্তোষ স্যারের কোচিং সেন্টার, শিক্ষা দিশারি একাডেমিতে আপনাদের স্বাগত জানায়। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 বাংলা বিষয়ের সাজেশন নিয়ে আমি কতগুলি ভিডিও আগে দিয়েছি। এই ভিডিওটিতে থাকছে বাংলা ভাষার ইতিহাস থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর, যেগুলো থেকে আপনারা আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এ অবশ্যই কমন পাবেন। এক কথায় কমন থাকবেই থাকবে। বাংলা পরীক্ষায় 6-এর দাগে প্রশ্ন থাকবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটির মান থাকবে 4 করে। 4 গুণিত 2 সমান 8, মোট 8 নাম্বার থাকবে। এখানে 3টে প্রশ্ন দেওয়া থাকবে, আপনাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। তো সেক্ষেত্রে আমি একটি প্রশ্নকে খুবই গুরুত্বপূর্ণ ধরে নিয়ে এটিকে প্রথমেই উপস্থাপন করছি। এটাকে রেখেছি আমি 6-এর ক-তে। রূপমূল বা রূপিম কাকে বলে? রূপমূলের শ্রেণীবিভাগ করো, অথবা রূপিমকে কটি ভাগে ভাগ করা যায়, তাদের শ্রেণীবিভাগ করো। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষাতে 4 নম্বরে আসবে এবং 2 নম্বরে একটা শর্টও আসতে পারে যে রূপিম বা রূপমূল কাকে বলে, বা রূপিমকে কটি ভাগে ভাগ করা যায়। তাহলে এই প্রশ্নটি খুবই ভালোভাবে পড়তে হবে এবং এটি থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই আসবে। 6-এর ক। পরপর আমি 5টা প্রশ্ন দেব এবং তাদের উত্তরগুলো আলোচনা করে দেব। তো এই 5টি প্রশ্ন করলে পরে পরীক্ষাতে অবশ্যই আপনি 2টো কমন পাবেন। রূপমূল বা রূপিম কাকে বলে? রূপমূলের শ্রেণীবিভাগ করো, অথবা রূপিমকে কটি ভাগে ভাগ করা যায়, তাদের শ্রেণীবিভাগ লেখো। উত্তর: রূপমূল বা রূপিম ধ্বনি দ্বারা গঠিত ক্ষুদ্রতম অর্থবোধক ভাষাতাত্ত্বিক উপাদান বা একককে রূপমূল বলে। অর্থাৎ রূপিম বা রূপমূল হলো এক বা একাধিক স্বনিমের সমন্বয়ে গঠিত এমন এক অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক, যার অংশবিশেষের সঙ্গে অন্য শব্দের ধ্বনিগত ও অর্থগত সাদৃশ্য নেই। কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে রূপমূল বা রূপিম হতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হয়, যথা: 1. সেটিকে ক্ষুদ্রতম একক হতে হয়। সেই একক, এখানে একটু বানান ভুল আছে, এক একটি লেখা আছে, এটা একক হবে। সেই এককটি একটি অর্থ থাকা যায়, সেই এককটির একটি অর্থ থাকা যায়। 3 নাম্বার, ভাষার সেই এককটির সঙ্গে অন্য এককের ধ্বনিগত ও অর্থগত পার্থক্য থাকা চাই। রূপমূল বা রূপিমের শ্রেণীবিভাগ: রূপমূল বা রূপিমকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা: 1 নম্বর, মুক্ত রূপমূল বা রূপিম। 2. বদ্ধ রূপমূল বা বদ্ধ রূপিম। 3. মিশ্র রূপমূল বা মিশ্র রূপিম। এবং 4. জটিল রূপমূল বা রূপিম। মুক্ত রূপমূল বা রূপিম অন্য কোনো রূপমূলের সাহায্য ছাড়াই যে রূপমূল বা রূপিম ব্যবহৃত হতে পারে, যার নিজস্ব একটি অর্থ আছে, তাকে মুক্ত রূপমূল বা রূপিম বলে। যেমন মা, জল, ঘর ইত্যাদি। বদ্ধ রূপমূল বা রূপিম যে রূপমূল বা, এখানে একটা রূপিম যুক্ত, যে রূপমূল বা রূপিম অন্যের উপর নির্ভরশীল, যেগুলি স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, তাদের বদ্ধ রূপমূল বা রূপিম বলে। যেমন টি, টা, গুলো, রা ইত্যাদি। বদ্ধ রূপমূল বা রূপিম এর সংজ্ঞাটাই বা কাকে বলেতে যে লিখেছি, এখানে একটা শব্দ ঢুকবে, যে রূপমূল বা রূপিম, এখানে একটা বায়ের পর একটা রূপিম হবে। যে রূপমূল বা রূপিম অন্যের উপর নির্ভরশীল, যেগুলি স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, তাদের বদ্ধ রূপমূল বা রূপিম বলে। যেমন টি, টা, গুলো, রা ইত্যাদি। মিশ্র রূপমূল বা রূপিম যে রূপমূল বা রূপিম দুটি পৃথক মুক্ত রূপমূল বা রূপিম সহযোগে গঠিত হয় এবং একটি অতিরিক্ত অর্থ প্রকাশ করে, তাকে মিশ্র রূপমূল বা রূপিম বলে। যেমন নাতি যুক্ত জামাই, নাচ জামাই। এখানেও একটু ভুল হয়েছে, কি
এই প্রকাশ তারপরে করে হতো একটা। যে রূপমূল বা রূপিম দুটি পৃথক মুক্ত রূপমূল বা রূপিম সহযোগে গঠিত হয় এবং একটি অতিরিক্ত অর্থ প্রকাশ করে তাকে মিশ্র রূপমূল বা রূপিম বলে। যেমন নাতিযুক্ত জামায় নাচ জামায়। জটিল রূপমূল বা রূপিম যে রূপমূল বা রূপিম দুটির বেশি মুক্ত রূপমূল বা রূপিম সহযোগে গঠিত হয় তাকে জটিল রূপমূল বা রূপিম বলে। যেমন বহুযুক্ত বর্ণযুক্ত পাথর, বহুবর্ণ পাথর, নজরুল যুক্ত সঙ্গীত যুক্ত শিল্পী, নজরুল সঙ্গীত শিল্পী। তাহলে এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। এখানে তিনটে জায়গায় একটু বানানির গন্ডগোল আছে, সেগুলো একটু ভালো করে দেখে নেবেন। ওই যে কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে রূপমূল আর রূপিম হতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হয়। এক্ষেত্রে যে দুইয়ের দাগে শর্তটা দেওয়া হয়েছে সেই একক, এই বানানটা বলেছে সেই একে টির আছে, সেটা হবে এককটির। সেই এককটির একটি অর্থ থাকা যায়। আর বদ্ধ রূপমূলের ২ নম্বরে যে রূপমূলের শ্রেণীবিভাগে ২ নম্বরে বদ্ধ রূপমূল বা রূপিম এর সংজ্ঞাতে যে দেওয়া রয়েছে যে রূপমূল বা অন্যের উপর, তা যে রূপমূল বা রূপিম হবে একটা। রূপমূল বা রূপিম অন্যের উপর নির্ভরশীল। আর ৩ ক্ষেত্রে মিশ্র রূপমূল বা রূপিম, এক্ষেত্রে একটু ভুল হয়ে গেছে, এই প্রকাশ লেখা রয়েছে। যে রূপমূল বা রূপিম দুটি পৃথক মুক্ত রূপমূল বা রূপিম সহযোগে গঠিত হয় এবং একটি অতিরিক্ত অর্থ প্রকাশ করে। এখানে প্রকাশের পরে একটা করে দেওয়া হয়নি, তাকে মিশ্র রূপমূল বা রূপিম বলে। যেমন নাতিযুক্ত জামায় নাচ জামায়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা ভালো করে পড়বেন। পরীক্ষায় এটা আসার চান্স 99.99%। আমার ভিডিও ইউটিউবে আপলোড করা থাকবে, আপনারা পরীক্ষার পরে মিলিয়ে দেখে নেবেন। এরপরে আসি ৬-এর খতে। ৬-এর খ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নকে আমরা সিলেক্ট করেছি, সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি। স্বাধীন ও পরাধীন রূপমূলের সংজ্ঞা ও উদাহরণ দাও, অথবা স্বাধীন ও পরাধীন রূপমূল সম্পর্কে আলোচনা করো। এই ৬-এর ক আর খ এই যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসবেই আসবে, একবার 100%। দুটোর মধ্যে একটা অবশ্যই আসবে। আর উপকারটা 99.99% দেওয়া হয়েছে, আর এইটা, এই দুটোর মধ্যে একটা অবশ্যই আসবে। ৪ নম্বরে দুটো প্রশ্ন করতে হবে, তার মধ্যে এই দুটোর মধ্যে একটা কমন পাবেনই পাবেন। তাহলে প্রশ্নটা আলোচনা করা হোক। স্বাধীন ও পরাধীন রূপমূলের সংজ্ঞা ও উদাহরণ দাও, অথবা স্বাধীন ও পরাধীন রূপমূল সম্পর্কে আলোচনা করো। স্বাধীন ও পরাধীন রূপমূল। স্বাধীন রূপমূল কোনো পদের মধ্যে যে অংশটুকু স্বয়ংসম্পূর্ণ ও স্বাধীন তাকে বলা হয় স্বাধীন রূপমূল। স্বাধীন রূপমূলের আলাদা একটি অর্থ আছে। আর পরাধীন রূপমূল কোনো পদের মধ্যে যে অংশের আলাদা কোনো অর্থ নেই তাকে পরাধীন রূপমূল বলে। একাধিক পরাধীন রূপমূলের নিজস্ব অর্থ নেই, অন্যের উপর নির্ভরশীল। উদাহরণ: দুধ অলা, এই সম্পূর্ণ পদে দুধ হলো স্বাধীন রূপমূল এবং ওয়ালা হলো পরাধীন রূপমূল। আবার পাখি গুলি, এই সম্পূর্ণ পদে পাখি হলো স্বাধীন রূপমূল এবং গুলি হলো পরাধীন রূপমূল। একটি স্বাধীন রূপমূল কখনো নিজেই একটা পদ হতে পারে, আবার একাধিক স্বাধীন রূপমূল যুক্ত হয়েও নতুন অর্থবোধক সম্পূর্ণ পদ তৈরি করতে পারে। যেমন মানব শূন্য, মানব স্বাধীন রূপমূল এবং শূন্য স্বাধীন রূপমূল। মেঠো পথ, মেঠো স্বাধীন রূপমূল যুক্ত পথ স্বাধীন রূপমূল। একটি সম্পূর্ণ পদ গঠনের সময় স্বাধীন রূপমূল পূর্বে বসে, তার সঙ্গে যুক্ত হয় অর্থহীন একটি বদ্ধ রূপমূল। এই দুটি মিলে অর্থবোধক নতুন একটি পদ গঠিত হয়। যেমন গৃহখানি, গৃহ স্বাধীন রূপমূল, খানি পরাধীন রূপমূল। পাখি গুলি, পাখি স্বাধীন রূপমূল যুক্ত গুলি, গুলিটা হচ্ছে পরাধীন রূপমূল। অনেক সময় পরাধীন রূপমূল একটি সম্পূর্ণ পদের পূর্বে বসে। যেমন অপূর্ব, অপরাধীন রূপমূল যোগ পূর্ব স্বাধীন রূপমূল। বিদেশ, বি পরাধীন রূপমূল, দেশ স্বাধীন রূপমূল। বিলুপ্ত, বি পরাধীন রূপমূল, লুপ্ত স্বাধীন রূপমূল। লক্ষণীয় যে অ, বি এগুলি সব উপসর্গ। ঠিক এভাবে অকাজ, কুকাজ, অচেনা, অদেখা, অভিন্ন ইত্যাদি পদ গঠিত হয়েছে পরাধীন রূপমূলের সাহায্যে। তাহলে এই প্রশ্নটিও ভালো করে পড়বেন।
ক আর খ এই দুটোর মধ্যে পরীক্ষায় কিন্তু একটি অবশ্যই আসবে 4 নম্বরের প্রশ্নতে, 6-এর দাগে থাকবে, আর একটি 2 নম্বরের প্রশ্নতেও এখান থেকে দিতে পারে। এবারে আসি 6-এর গ-তে একটি প্রশ্ন সেট করেছি। 6-এর গ, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের উদাহরণ দাও, অথবা গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায়, প্রত্যেক প্রকার ভাগের সংজ্ঞা সহ উদাহরণ দাও। বাক্যের গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, গঠন অনুসারে বাক্যকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। সরল বাক্য, যে বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে এবং যা অন্য কোনো বাক্যের সঙ্গে যুক্ত কিংবা সম্পর্কিত নয়, অর্থাৎ যা একটি স্বাধীন খণ্ড বাক্য, তাকে সরল বাক্য বলে। যেমন, কলিকাতায় গিয়া প্রাণপণ চেষ্টা করিয়া দেখিব, চিন্তাশীল না হইলেও আমি চিন্তাগ্রস্ত। এই দুটি সরল বাক্য, এখানে একটি করে সমাপিকা ক্রিয়া রয়েছে। জটিল বাক্য, যে বাক্যে একটি প্রধান স্বাধীন বাক্য এবং তার উপর নির্ভরশীল এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বাক্য বলে। যেমন, কলিকাতায় যখন যাইব তখন প্রাণপণ চেষ্টা করিয়া দেখিব, যদিও আমি চিন্তাশীল নই তবু আমি চিন্তাগ্রস্ত। যৌগিক বাক্য, একাধিক স্বাধীন বাক্য যদি কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি দীর্ঘতর বাক্য গঠন করে তবে তাকে যৌগিক বাক্য বলে। যেমন, কলিকাতায় যাইব এবং প্রাণপণে চেষ্টা করিয়া দেখিব, আমি চিন্তাশীল নই, আমি চিন্তাগ্রস্ত। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবেন। আপনাদের যদি মনে হয় বাংলা ব্যাকরণ থেকে আপনি এই সংজ্ঞাগুলো পড়বেন, উত্তরটা আপনার জানা অন্য ভাষায় আছে, আপনি সেটা করতে পারেন। এই প্রশ্নটা কিন্তু আপনাকে দেখে যেতে হবে, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে রেডি করে রাখতেই হবে এবং এটি পরীক্ষায় আসার চান্স 99%। এবার আসি 6-এর ঘতে। 4 নম্বর যে প্রশ্নটা আমি সিলেক্ট করেছি সেটি হচ্ছে, অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করো, প্রত্যেকটি একটি করে উদাহরণ দাও। অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ এবং প্রত্যেকটির একটি করে উদাহরণ দিতে হবে। আগের প্রশ্নটি ছিল গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, আর এটা হচ্ছে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ। এই দুটো বাক্যের শ্রেণীবিভাগ একটার মধ্যে, এই দুটোর মধ্যে একটা অবশ্যই আসে পরীক্ষায়, চান্স আছে, তাই দুটোর মধ্যে একটা আপনি কমন পেতেই পারেন। সেই জন্য দুটোই ভালো করে পড়তে হবে, খুব একটা কঠিন কিছু নয়, সহজ। অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করো, প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। উত্তর, অর্থ অনুসারে বাক্যকে 5টি ভাগে ভাগ করা যায়। অর্থ অনুসারে বাক্যকে 5টা ভাগে ভাগ করা যায়, যথা বিবৃতি সূচক বাক্য বা নির্দেশক বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্স বলি বা স্টেটমেন্ট। বিবৃতি সূচক বাক্য বা নির্দেশক বাক্য। 2 হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি, কোশ্চেন করবে, প্রশ্ন, প্রশ্নবোধক বাক্য। 3 নম্বর হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য, যেটাতে আমরা আদেশ অনুরোধ বুঝি। ইচ্ছাবোধক বাক্য, যেটাকে আমরা অপারেটিভ সেন্টেন্স বলি। এবং 5 নম্বর হচ্ছে আবেগসূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য বলি, কিন্তু এটা বলাটা ভুল, বিস্ময়টা একটা অবাক হয়ে যাওয়া, আবার সেরকম রাগ আছে, ক্ষোভ আছে, ঘৃণা আছে, এগুলো সবই আবেগ, সেজন্য আমরা বলছি আবেগসূচক বাক্য। 1 নম্বর বিবৃতি সূচক বাক্য বা নির্দেশক বাক্য, যে বাক্যের মাধ্যমে কোনো ঘটনা বা ভাবের বিবরণ বা বিবৃতি প্রকাশ করা হয়ে থাকে তাকে বিবৃতি সূচক বাক্য বা নির্দেশক বাক্য বলে। উদাহরণ, ব্রিটিশ দ্বারা দীর্ঘকাল ভারত পরাধীন ছিল, গতকাল অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। এগুলো কি হচ্ছে, এগুলো সাধারণ ঘটনা বা বিষয়ে বিবরণ দেওয়া হচ্ছে। তাহলে বিবৃতি সূচক বাক্য বা নির্দেশক বাক্য, যে বাক্যের মাধ্যমে কোনো ঘটনা বা ভাবের বিবরণ বা বিবৃতি প্রকাশ করা হয়ে থাকে তাকে বিবৃতি সূচক বাক্য বা নির্দেশক বাক্য বলে। প্রশ্নবোধক বাক্য, যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয়ে থাকে তাকে প্রশ্নবোধক বাক্য বলে। উদাহরণ, তোমার নাম কি, আপনি কখন যেতে চাইছেন, এগুলো সবই প্রশ্নবোধক বাক্য। এরপর আসছি 3 নম্বর অনুজ্ঞাসূচক বাক্য,
যে বাক্যের দ্বারা আদেশ দেওয়া, অনুরোধ দেওয়া, অনুরোধ করা, উপদেশ দেওয়া, নিষেধ করা, নির্দেশ দেওয়া ইত্যাদি বোঝানো হয় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। যে বাক্যের দ্বারা আদেশ দেওয়া, অর্ডার করলো, দরজাটা বন্ধ করে দাও, এগুলো, এগুলো অনুরোধ দেওয়া না, অনুরোধ করা, করা লিখলে শুনতে ভালো লাগবে। অনুরোধ করা, আমাকে এক গ্লাস জল দাও, এরকম, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, আমাকে একটু সাহায্য করো, এগুলো অনুরোধ করা। উপদেশ দেওয়া, সকালবেলায় উঠবে, মর্নিং ওয়াক করবে, শরীর ভালো থাকবে, এগুলো, এগুলো সব উপদেশ দেওয়া। নিষেধ করা, রোদ্রে ছুটবে না, এখন বাইরে যাবে না, এগুলো নির্দেশ দেওয়া, নির্দেশ করা, নিষেধ করা, মানা করা। নির্দেশ দেওয়া, কোনো কিছু অর্ডার করা, ওইরকমই চলছে নির্দেশ, যে তোমরা এরপরে এই খাতায় এগুলো লিখবে, এরপরে এই মার্জিন দেবে, দিয়ে এই প্রশ্নের উত্তরটা লিখবে, বাড়িতে এতদূর পড়ে আসবে, এগুলো সব নির্দেশ দেওয়া হচ্ছে। তাহলে কি দাঁড়ালো? অনুজ্ঞাবাচক বাক্য। যে বাক্যের দ্বারা আদেশ দেওয়া, অনুরোধ দেওয়া বা অনুরোধ করা, উপদেশ দেওয়া, নিষেধ করা, নির্দেশ দেওয়া ইত্যাদি বোঝানো হয় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। উদাহরণ, মন দিয়ে পড়াশোনা করো, দয়া করে এক গ্লাস জল দিন। তাহলে মন দিয়ে পড়াশোনা করো, এটা উপদেশ দেওয়া বা নির্দেশ দেওয়া, দুটোই হতে পারে। আর দয়া করে এক গ্লাস জল দিন, এটা হচ্ছে আপনার অনুরোধ করা। এগুলো সবই অনুজ্ঞাবাচক বাক্য। তারপরে আসছি ইচ্ছাবোধক বাক্য। ইচ্ছাবোধক বাক্য, যে বাক্যের দ্বারা বক্তার মনের কামনা, বাসনা, প্রার্থনা, ইচ্ছা ইত্যাদি প্রকাশ পায় তাকে ইচ্ছাবোধক বাক্য বলে। উদাহরণ, ক, তোমার দীর্ঘায়ু কামনা করি, এটা মনের একটা কামনা। খ, তোমার কল্যাণ হোক, এটা একটা প্রার্থনা। ভগবান তাহার মঙ্গল করুক, এগুলোও সব ইচ্ছাবোধক বাক্যের মধ্যে পড়ছে। যে বাক্যের দ্বারা বক্তার মনের কামনা, বাসনা, প্রার্থনা, ইচ্ছা ইত্যাদি প্রকাশ পায় তাকে ইচ্ছাবোধক বাক্য বলে। আবেগসূচক বাক্য, যে বাক্যের মাধ্যমে মানব মনের আনন্দ, বিষাদ, বিষাদ মানে দুঃখ, বিস্ময় মানে অবাক, ক্ষোভ, ঘৃণা, ধিক্কার ইত্যাদি আবেগ প্রকাশিত হয় তাকে আবেগসূচক বাক্য বলা হয়। উদাহরণ, কি আনন্দ, আমরা খেলায় জিতেছি, ছি তুমি মিথ্যাবাদী। এগুলো সবই আবেগসূচক বাক্য। তাহলে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ। অর্থ অনুসারে বাক্য কয় প্রকার? 5 প্রকার। বিবৃতিসূচক বাক্য বা নির্দেশক বাক্য, 2 হচ্ছে প্রশ্নবোধক বাক্য, 3 হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য, 4 হচ্ছে ইচ্ছাবোধক বাক্য, 5 হচ্ছে আবেগসূচক বাক্য। ভিডিওটা বারবার চালিয়ে দেবেন, তাহলেই শুনবেন, তাহলেই মাথার মধ্যে ঢুকে যাবে এবং খুবই সহজ। এই যে দুটো প্রশ্ন দিলাম, ক এবং খ, এই ক খ এর মধ্যে থেকে একটি আসবে আর এই গ আর ঘ এর মধ্যে থেকে একটি আসবে। কি প্রশ্ন? একটি হচ্ছে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আর হচ্ছে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, এই দুটোর মধ্যে একটি আসবে। ভালো করে পড়ুন। এবারে আসি 5 নম্বর প্রশ্নটি, 6 দাগের ইঙ্গ 5 নম্বর। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধ্বনি পরিবর্তনের 4টি কারণ আলোচনা করো। ধ্বনি পরিবর্তনের 4টি কারণ আলোচনা করো। উত্তর, ধ্বনি পরিবর্তনের 4টি উল্লেখযোগ্য কারণ হলো: 1, ভিন্ন ভাষার প্রভাব। কোনো ভাষাগোষ্ঠীর মানুষ দীর্ঘকাল ধরে ভিন্ন কোনো ভাষাগোষ্ঠীর সংস্রবে এলে তাদের ভাষায় প্রভাব পড়তে পারে। এর ফলে উচ্চারণের রীতি, শব্দার্থ, বাক্যতত্ত্ব, বাগধারা ইত্যাদির প্রভাবে ধ্বনি পরিবর্তিত হয়। যেমন আরবি ও ইংরেজি ভাষার সংস্পর্শে বাংলার ওষ্ঠধ্বনি ফ রূপান্তরিত হয়েছে দন্তস্থ ফ ধ্বনিতে। 2, বাকযন্ত্রের ত্রুটি। বাকযন্ত্রের ত্রুটির কারণে কোনো ধ্বনি সঠিকভাবে উচ্চারিত না হয়ে ভিন্নতরভাবে উচ্চারিত হওয়ার কারণে ধ্বনির পরিবর্তন ঘটে। যেমন তামাক, টামাক, অনেকে তোতা থাকে না, তামাককে টামাক। উচ্চারণের দ্রুততা। খুব দ্রুত ধ্বনি উচ্চারণের ফলে শব্দ মধ্যস্থ কোনো ধ্বনি স্খলিত হয়ে
পড়তে পারে, যার ফলে ধ্বনি পরিবর্তন ঘটে। যেমন কোথা থেকে, কোত্থেকে, কোথা যাবে, যাবে। অল্প, অল্পায়াস প্রবণতা, অল্পায়াস প্রবণতা, শব্দের উচ্চারণকে সহজ করার জন্যেও অনেক সময় আমরা ধ্বনি পরিবর্তন করে থাকি। যেমন জন্ম থেকে জন্ম বা জনম, মধু থেকে মেধো, মৌ, কর্ম, কম্ম, জন্ম থেকে জনম হয় বা জন্ম বলে। তো অল্পায়াস মানে অল্প প্রয়াসে উচ্চারণ করবে। ঠিক আছে, তাহলে এই 5 নম্বর প্রশ্ন। তাহলে আপনারা এই 5টি প্রশ্ন খুব ভালোভাবে করলে পরীক্ষায় 6 দাগে প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, অপশন থাকবে 3টি। আশা করি আপনারা দুটোই কমন পেয়ে যাবেন। তাহলে এগুলো ভালো করে পড়ুন, পরীক্ষা নিয়ে চিন্তা করবেন না, কমন পাবেনই পাবেন। পড়ুন, কি করে পড়তে হবে, ধরুন সকাল দিকে এটা পড়লেন বা পড়লেন, পড়ার পর এটা আপনি রাত্রে হয়তো ঘুমাতে যাচ্ছেন, এই ঘুমাতে যাবেন, এই সময় আপনি শুয়েছেন, ঘুম আসছে না। আপনি চিন্তা করুন, সকালবেলায় আমি একটি বাংলার ভাষার ইতিহাস পড়েছি। ভাষার ইতিহাসে কি কি পড়েছি না, এই 5টি প্রশ্ন পড়েছি। প্রথমে কি করেছি, রূপমূল বা রূপিম কাকে বলে, হ্যাঁ রূপমূল বা রূপিম পড়েছি, রূপমূল রূপিম কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো, হ্যাঁ হ্যাঁ। তারপরে আবার বদ্ধ রূপমূল মুক্ত রূপমূলের পার্থক্য বা এদের মধ্যে আলোচনা মানে কাকে বলে, বা বদ্ধ রূপমূল ও মুক্ত রূপমূলের আলোচনা করেছি। তারপরে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, গঠন অনুসারে 3 প্রকার বাক্য ছিল, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আর তারপরে একটা প্রশ্ন পড়েছিলাম অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, অর্থ অনুসারে বাক্য ছিল 5 প্রকার, বিবৃতি সূচক বা নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, ইচ্ছাবোধক বাক্য, আবেগসূচক বাক্য। তারপরে একটা প্রশ্ন পড়েছিলাম ধ্বনি পরিবর্তনের 4টি কারণ। এগুলো নিয়ে আপনি ভাবুন, হয়তো মনে করছে ও এটাতে কি বললাম, এটা এই ছিল, হ্যাঁ হ্যাঁ এটা এরকম ছিল, তা তো এটা তো ঠিক মনে পড়ছে না। বেশ ঠিক আছে, সকালে একবার দেখবো, ঘুমিয়ে যান, সকালে আবার দেখুন। যেমন গরু ছাগলরা দেখবেন ঘাস খেয়ে আসে, দিয়ে দেখবেন জাবর কাটে, মনমন্থন বলে ওটাকে। ঠিক আপনারাও এরকম করুন, মনে গেঁথে যাক প্রশ্নগুলো, ভুলবেন না কোনোদিন। পড়ে হুবহু মুখস্থ রাখার কোনো দরকার নাই, এইভাবেই আপনাকে মনে রাখতে হবে। হয়তো একটু সময় পেলেন, ওটাকে আবার লিখবেন, লিখে দেখবেন একবার পড়ার পর, আবার লিখুন যে এটা আমি এই লিখলাম, আমি পরীক্ষায় কিরকম লিখবো, আমি এইভাবেই লিখবো, দেখে তো মিলিয়ে ওটার সঙ্গে মিলছে কিনা, হ্যাঁ একটু কাছাকাছি মিলছে, এখানটা একটু এই এরকম করে দিলে মনে হয় খুব ভালো হতো। এইভাবে করুন পড়াশোনা, আর আমাদের ভিডিওগুলো দেখুন। বেশ, এবার আমি 5-এর দাগে একটা 4 নম্বর প্রশ্ন থাকে ভাষার ইতিহাস থেকে, সেটা নিয়ে আলোচনা করব। ভাষার ইতিহাস থেকে 6-এর দাগে আমি 3টে প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এবার 5-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর করো, এরকম প্রশ্ন আসবে, একটি করতে হবে। সেখানে প্রশ্নের অপশন থাকবে 2টি বা 3টি, করতে হবে কয়টি, একটি। তা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমি সেই কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। পরীক্ষায় এই 3টে প্রশ্ন দেবো, এই 3টের মধ্যে থেকে হয়তো একটি কমন পেতে পারেন, চান্স আছে 80%, দেখা যাক। ঠিক আছে, তো আপনারা নিজেরা তো পড়ছেন, এই প্রশ্ন 3টেও পড়ে যান ভালো করে, এই 3টের মধ্যে থেকেও কিন্তু একটি আসার চান্স রয়েছে। তাহলে প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। 5-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4 × 1 = 4, আর ওইদিকে ছিল 4 × 2 = 8, দুটো করতে হচ্ছিল। 5-এর ক, ভারতের ভাষা বংশকে কয়টি ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি ভাষার সম্বন্ধে লেখো। ভারতের ভাষা বংশকে কয়টি ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি ভাষার সম্বন্ধে লেখো। ভারতের ভাষা বংশকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, অস্ট্রিক ভাষা বংশ, দ্রাবিড় ভাষা বংশ এবং ভোট চীনীয় ভাষা বংশ। ভারতের ভাষা বংশকে 4টি ভাগে ভাগ করা যায়, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, অস্ট্রিক ভাষা বংশ, দ্রাবিড় ভাষা বংশ এবং ভোট চীনীয় ভাষা বংশ। তামিল ভাষা, এখানে যে প্রশ্নটা করেছে না ভারতের ভাষা বংশকে কয়টি ভাগে ভাগ করা যায়, তাহলে এটা প্রশ্নের উত্তরটা হয়ে গেল, কতটা লিখতে হবে না, ভারতের ভাষা বংশকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা
ইন্দো ইউরোপীয় ভাষাবংশ, অস্ট্রিক ভাষাবংশ, দ্রাবিড় ভাষাবংশ এবং ভোট চীনীয় ভাষাবংশ। তারপরে একটা লেজুক জুড়েছে না, যে কোনো একটি ভাষার সম্বন্ধে লেখো। এই ভাষা বংশ সম্বন্ধে লিখতে বলেনি, কিন্তু ভাষার সম্বন্ধে লিখতে বলেছে। সেই জন্য আমি লিখলাম একটি ভাষা হচ্ছে তামিল ভাষা। ওই তামিল ভাষা সম্বন্ধে আলোচনা করে দিলাম। দ্রাবিড় ভাষা বংশের একটি অন্যতম প্রধান ভাষা হলো তামিল ভাষা। তামিল ভাষা প্রচলিত রয়েছে তামিলনাড়ু, কেরালা ও মহীশূরে। প্রায় 6.5 কোটি মানুষ তামিল ভাষায় কথা বলে। দ্রাবিড় ভাষাগুলির মধ্যে প্রধান তামিল। অন্য শাখার তুলনায় তামিল ভাষা সমৃদ্ধ। তেলি কাপ্পিয়ান নামাঙ্কিত ব্যাকরণ তামিল ভাষার প্রাচীনতম রচনা। তামিল ভাষায় ব্যবহৃত স্বরবর্ণ হলো 12টি, ব্যঞ্জনবর্ণ হলো 18টি। এই ভাষার বৈশিষ্ট্য হলো মহাপ্রাণ বর্ণ ও ঘোষ বর্ণ নেই, যুক্ত ব্যঞ্জনের কোনো ব্যবহার নেই। দ্রাবিড় ভাষার প্রাচীনতম রূপ তামিলে পাওয়া যায়। এই প্রশ্নটা পড়ুন, এটা থেকেও পরীক্ষায় আসার চান্স আছে। এবার আসি 5-এর দাগের খ, দ্বিতীয় একটি প্রশ্ন নিয়ে। ভারতের ভাষা পরিবারে ভোট চীনীয় ভাষা বংশের পরিচয় দাও। ভারতীয় ভাষা পরিবারে ভোট চীনীয় ভাষা বংশের পরিচয় দাও। উত্তর, ভারতীয় ভাষা পরিবারে ভোট চীনীয় ভাষা বংশ। ভোট চীনীয় ভাষা বংশের 3টি শাখা, যথা চীনীয়, থাই এবং ভোট বর্মী। মঙ্গোলয়েডরা যে ভাষায় কথা বলতেন তাকে ভোট চীনা ভাষা বলা হয়। প্রথম শাখার প্রধান ভাষা হলো চীনের চীনা ভাষা। প্রথম শাখা কোনটা? চীনীয়। সেই প্রথম শাখার প্রধান ভাষা হলো চীনের চীনা ভাষা। দ্বিতীয় শাখার প্রধান ভাষা হলো স্যামি বা সিয়ামি। তৃতীয় শাখার প্রধান ভাষা হলো তিব্বতের তিব্বতী ভাষা। ভোট চীনীয় ভাষা বংশের ভারতীয় ভাষাগুলিকে 4টি উপশাখায় ভাগ করা যায়, যথা বোড়ো। বোড়ো ভাষার অন্তর্ভুক্ত হলো কাছারি, রাভা, কোচ, গারো ও মেচোদের ভাষা। ত্রিপুরা রাজ্যে টিপরা ইত্যাদি। এই উপশাখার অন্তত 22টি ভাষা আছে। দ্বিতীয় হচ্ছে নাগা। প্রধানত নাগাল্যান্ড ও মণিপুর এবং অংশত অরুণাচল প্রদেশ ও আসামে এই শাখার ভাষাগুলি রয়েছে। নাগাদের অসংখ্য উপভাষা আছে, তার অনেকগুলি এখনো পর্যন্ত ভালোভাবে গবেষণা হয়নি। বহুদিন থেকে নাগা ভাষাভাষীরা পরস্পরের থেকে বিচ্ছিন্ন ছিল। তাছাড়া বহিরাগতদের প্রতি তাদের অদ্ভুত একরকম ভয় মিশ্রিত মানসিকতা আছে। তারা নিজেরাও অবশ্য খুব হিংস্র, ফলে একটা ভয়ভীতি ভাব সাধারণ মানুষের মনেও আছে। নাগা ভাষার মধ্যে প্রধান উপশাখা হলো আও, অঙ্গামি, সেমা, তঙ্গখুল, লোথা ইত্যাদি। কুকিচিন, আসামের 3 নম্বর হচ্ছে কুকিচিন। আসামের লুসাই পার্বত্য অঞ্চলে কুকিচিন ভাষার প্রচলন রয়েছে। এছাড়া মণিপুর রাজ্যে এই ভাষার প্রচলন আছে। এমনকি ত্রিপুরাতেও এই ভাষা দেখা যায়। কুকিচিন ভাষার উপশাখাগুলি হলো মেইতেই, লুসাই বা মিজো এবং কুকি ইত্যাদি। বর্মী 4 নম্বর ভাষা। বর্মী মূলত ব্রহ্মদেশের ভাষা। অবশ্য সপ্তদশ শতাব্দীতে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে এই ভাষা বিস্তৃত হয়েছিল। মোঘ ও মৃ এই শাখার অন্তর্গত। ভোট চীনা ভাষাগোষ্ঠীর কোনো উপভাষা সেই অর্থে সাহিত্য সমৃদ্ধি লাভ করেনি, এক নেপালি ছাড়া। তবে লোকশ্রুতি, লোকগাথা, কিংবদন্তি ও মৌখিক সাহিত্য এই ভাষায় আছে। তবে এই ভাষার লিপি সেই অর্থে উন্নত নয়। লেপচার অবশ্য একটা লিপি আছে, সেই লিপি তিব্বতী লিপির সমধর্মী। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ভারতের ভাষা পরিবারে ভোট চীনীয় ভাষা বংশের পরিচয় দাও। যারা আমাদের কোচিং সেন্টারে স্টুডেন্ট রয়েছেন তাদেরকে প্রিন্টেড নোট আগেই দেওয়া হয়েছে। আপনার নোটগুলো পড়ুন আর এই ভিডিওটা দেখবেন। দেখার দরকার নেই, চালিয়ে দেবেন, শুনবেন যখন কাজের মধ্যে থাকবেন। 4-এর গ, আরো একটি প্রশ্ন আমি নিয়ে এসেছি। ভারতীয় ভাষা পরিবারের 4টি প্রধান ভাষার উল্লেখ করে যে কোনো একটি ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4টি ভাষার উল্লেখ করতে বলেছে। 4টি ভাষা ভারতীয় ভাষা। ভারতীয় ভাষা পরিবারের 4টি প্রধান ভাষা হলো তামিল, মালায়ালাম, কন্নড়, তেলেগু প্রভৃতি। মালায়ালাম ভাষা, এবার যে একটি ভাষা সংক্ষিপ্ত বিবরণ চেয়েছে, একটি ভাষা দিলাম মালায়ালাম ভাষা।
মালয়ালম হলো কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা। এই ভাষার ঐতিহাসিক পর্বে বিবর্তনের তিনটি রীতি দেখা যায়, যথা সংস্কৃতানুগ, তামিল প্রভাবপুষ্ট এবং তামিল প্রভাব বর্জিত খাঁটি মালয়ালম। মালয়ালম ভাষার লিপি ব্রাহ্মী লিপি থেকে সৃষ্টি হয়েছে। এই ভাষায় সংস্কৃতের প্রভাব অনেকটাই বেশি। 2001 সালে জনগণনা অনুসারে প্রায় 20.5 কোটি মানুষ মালয়ালম ভাষায় কথা বলে। উল্লেখ করে যে কোনো একটি ভাষার ভারতীয় ভাষা পরিবারে 4টি প্রধান ভাষার উল্লেখ করে যে কোনো একটি ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। তামিল, মালয়ালম, কন্নড়, তেলেগু এগুলো রয়েছে। তো আগের প্রশ্নটা যেখানে আলোচনা করেছি সেখানে আমি এরকমই একটি প্রশ্ন দিয়েছিলাম। আরেকবার দেখিয়ে দিচ্ছি ওই প্রশ্নটা কি দিয়েছিলাম। দেখুন, ভারতের ভাষা বংশকে কয়টি ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি ভাষার বিবরণ দাও। সেখানে একটা তামিল ভাষার আমরা আলোচনা করে দিয়েছি, তামিল ভাষা সম্বন্ধে। বুঝতে পেরেছেন? ভাষা বংশের কয়টি ভাগ আছে, ভাষা বংশের ভাগ যে কোনো একটি ভাষার বিবরণ, সেখানে একটা তামিল, এটাও আপনি লিখতে পারেন এই তামিল ভাষাটা ওই প্রশ্নতেই। ঠিক আছে, তাহলে ভারতীয় ভাষা পরিবারের 4টি প্রধান ভাষার উল্লেখ করে যে কোনো একটি ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সাজেশন ও অনলাইন ক্লাসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সন্তোষ কোচিং সেন্টার, শিক্ষা দিশারি একাডেমি। অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করলে আমাদের অফলাইন ক্লাস হয় সিউড়ি এবং বোলপুরে। অনলাইন ক্লাস সে অফলাইনের মতোই আমরা আলোচনা করে দেবো। এর সঙ্গে গ্রুপ থাকবে, ভিডিও ক্লাস থাকবে, সবই থাকবে। আর প্রিন্টেড নোট সাজেশন নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। কমন থাকবে সম্পূর্ণ গাইড। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনি যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছেন সে অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে, টিচারদের সঙ্গে আপনি ভিডিওটিকে শেয়ার করুন, এটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। এরকম আরো অনেক ভিডিও আমি দিয়ে দেবো যেগুলো আপনাদের কাজে লাগবে। অযথা গোঁজা কিছু দিচ্ছি না, যেগুলো আসবে পরীক্ষায় আসার চান্স 90%, সেগুলো নিয়েই আমি আলোচনা করছি। বাকি আপনারা যেটা পড়ছেন পড়ুন, তার সঙ্গে এটাও পড়ুন। আমি এটা বলিনি যে আমার এই সাজেশনের উপর ভরসা করে পরীক্ষা দিতে যান। আপনি যা পড়েছেন সেটা পড়ুন, তার সঙ্গে এই কোটাও পড়ুন। এখান থেকে কমন পাবেনই পাবেন 100%।